শুরু হলো সব খবর যমুনা টেলিভিশনের নিয়মিত আয়োজনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফয়সাল তিতুমির। অবশেষে গোয়েন্দা পুলিশের জালে ধরা পড়লেন সাবেক সেনা কর্মকর্তা ও সাবেক সংসদ সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী। সোমবার গভীর রাতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার দুপুরে পুলিশ জানায় পল্টন থানায় মানব পাচার মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে মাসুদ উদ্দিন চৌধুরীকে। বিকেলে রাজধানীর সিএমএম কোর্টে তোলা হয় তাকে। এ সময় মানব পাচারের মামলায় 5 দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। তাকে বলা হয় মালয়েশিয়ায় মানব পাচারের মূল হোতা। সাবেক সংসদ সদস্য ও আলোচিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীকে গ্রেফতারে সোমবার গভীর রাতে গোয়েন্দা পুলিশের এই অভিযান। বারিধারা ডিওএইচএস এলাকা থেকে গ্রেফতার করা হয় মাসুদ চৌধুরীকে। গোয়েন্দা হেফাজতে নেওয়ার পর এ বিষয়ে বিস্তারিত জানাতে মঙ্গলবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে ব্রিফিং করে পুলিশ। ডিবি পুলিশের ডিসি জানান, পরোয়ানা থাকায় মাসুদ চৌধুরীকে গ্রেফতারে আগেও অভিযান চালিয়েছে ডিবি। কয়েক দফায় ব্যর্থ হলেও এবার সফল হয়েছে পুলিশ। তার বিরুদ্ধে পল্টন, বনানী, কোতোয়ালি, মিরপুর ও হাতিরঝিল থানায় হত্যা চেষ্টা, মানব পাচার প্রতিরোধ আইন ও মানি লন্ডারিং সংক্রান্ত গুরুতর অপরাধের মামলা রয়েছে। প্রাথমিকভাবে তাকে ডিবির তদন্তাধীন পল্টন থানার একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে বিজ্ঞ আদালতে প্রেরণ করে 5 দিনের রিমান্ড চাওয়া হচ্ছে। ডিবি প্রধান জানান, আলোচিত এই সেনা কর্মকর্তার বিরুদ্ধে ফেনী আদালতে 6টি ও ঢাকায় 5টি সহ মোট 11টি মামলা রয়েছে। মানি লন্ডারিং মামলা হয়েছে সিআইডিতে, ওনারা দেখতেছে, প্লাস দুদক এটা নিয়ে একটা অনুসন্ধান চালাচ্ছে। এই জিনিসটা ওনারা দেখতে পারবে। তদন্ত শেষে যখন চার্জশিট দেবে তখন তো অবশ্যই উল্লেখ করে দেবে, সেটা দুদকই দেখ আর সিআইডি দেখ, উল্লেখ করে দেবে যে তার বিরুদ্ধে অভিযোগগুলো কি, কত আর্থিক কেলেঙ্কারি বা দুর্নীতি হয়েছে, এটা তো আপনাদেরকে উল্লেখ করে দেবে। 111-এর পরদিন তৎকালীন সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকার গঠনে কুশীলবের ভূমিকায় ছিলেন সাবেক এই সেনা কর্মকর্তা। 111-এ মাসুদ উদ্দিন চৌধুরীর সংশ্লিষ্টতার প্রশ্নে ডিবি প্রধান জানান, এ বিষয়ে অভিযোগ দায়ের হলে নেওয়া হবে ব্যবস্থা। অন্যায়কারী কেউ পার পাবে না। এরকম যদি কেউ থাকে যে কেউ ওনার দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছে, সে ক্ষতিগ্রস্ত যে কারো অধিকার আছে আইনের আশ্রয় নিয়ে, এখনো যদি নেয় আমরা তাকে ওয়েলকাম জানাবো। তাজনুর ইসলাম, যমুনা নিউজ, ঢাকা। জ্বালানি সহ চলমান যুদ্ধ পরিস্থিতিতে অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় আইএমএফের সহায়তা চেয়েছে বাংলাদেশ। এ বিষয়ে আশ্বাসও পাওয়া গিয়েছে সংস্থাটির কাছ থেকে। সকালে সচিবালয়ে আইএমএফের এশিয়া প্যাসিফিক এবং দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসনের সাথে বৈঠক শেষে কথা জানান অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। আইএমএফের 6ষ্ঠ এবং 7ম কিস্তি ছাড়ের বিষয়ে এপ্রিলের স্প্রিং বৈঠকে পর্যালোচনাও করা হবে বলে জানান মন্ত্রী। বিএনপি সরকার গঠনের পর আইএমএফের কোনো প্রতিনিধি দলের প্রথম সফর। সকালে সচিবালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সৌজন্য সাক্ষাৎ করেন আইএমএফের প্যাসিফিক ও দক্ষিণ এশিয়ার পরিচালক কৃষ্ণ শ্রীনিবাসন। পরে অর্থ মন্ত্রণালয়ে বৈঠক করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সাথে। ঘণ্টাব্যাপী বৈঠক শেষে অর্থমন্ত্রী জানান, বিএনপির নির্বাচনী ইস্তেহারে অর্থনৈতিক যে সংস্কারের কথা বলা হয়েছে তা বাস্তবায়নের বিষয়ে আলোচনা হয়েছে। জানান, চলমান যুদ্ধ পরিস্থিতিতে জ্বালানি সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় সহযোগিতার আশ্বাস দিয়েছে আইএমএফ। যুদ্ধের প্রেক্ষাপট আছে, তারপরে ব্যাংকিং সেক্টরে চ্যালেঞ্জ আছে, ক্যাপিটাল মার্কেটের চ্যালেঞ্জ আছে, জিডিপি, ট্যাক্স জিডিপিটা আমরা সবচেয়ে একেবারে নিম্ন পর্যায়ে। এটাতে ইমপ্রুভমেন্টের ব্যাপারে আমরা কি করতে পারি। জ্বালানি আমদানিতে যে অতিরিক্ত অর্থ হবে সেটির যোগান কিভাবে দেবেন আপনাদের পরিকল্পনা? সেগুলো আলোচনায় হয়েছে। All countries are facing uncertainty, and that's the thing. So the war is an uncertainty for every country, and Bangladesh is the same position. মন্ত্রী বলেন, খারাপ অর্থনৈতিক পরিস্থিতিতে দায়িত্ব গ্রহণ করেছে বিএনপি। এই সংকট থেকে উত্তরণের উপায় নিয়েও আলোচনা হয়েছে আইএমএফ এর সাথে। আর্থিকভাবে আমাদেরকে যে সংস্কারের মাধ্যমে অর্থনীতিকে একটা জায়গায় নিয়ে যেতে হবে এবং অর্থনীতিকে সেই জায়গায় নিয়ে যেতে হলে যে পদক্ষেপগুলো আমরা ইতিমধ্যে কিছু নিয়েছি, বাকিগুলো খুব সহসা নিতে যাচ্ছি। যেটা আমি বহুদিন ধরে আমরা বলে আসছি যে ডিরেগুলেশন, রিফর্মস, ইজ অফ ডুইং বিজনেস, ব্যবসাকে সহজতর করে দেওয়া। চলমান জ্বালানি সংকট সহ অর্থনৈতিক চ্যালেঞ্জ মোকাবেলায় জনগণকে সংযমী হওয়ার আহ্বান জানান অর্থমন্ত্রী। আরিফুর রহমান সবুজ, যমুনা নিউজ, ঢাকা। কলকাতায় আটক হাদি হত্যার আসামিদের জিজ্ঞাসাবাদের জন্য এখনও কনসুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলছেন, তাদের ফিরিয়ে এনে বিচার
কার্যকর করা সরকারের অগ্রাধিকার। আর প্রতিবেশী দেশটি থেকে জ্বালানি আনার ব্যাপারেও সবুজ সংকেত মিলেছে বলে দাবি করেন তিনি। মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধে এখন পর্যন্ত ইরানে থাকা বাংলাদেশিরা নিরাপদেই আছেন দাবি করে প্রতিমন্ত্রী বলছেন, প্রয়োজনে তাদের ফেরাতে উদ্যোগ নেবে সরকার। ইনকলাব মঞ্চের আহ্বায়ক প্রয়াত ওসমান হাদি হত্যায় সন্দেহভাজন ফয়সাল ও আলমগীরকে গ্রেপ্তারের পর 2 সপ্তাহের রিমান্ডে নিয়েছিল কলকাতা পুলিশ। তারপর দ্বিতীয় দফায় জেল গেটে আরও জিজ্ঞাসাবাদের জন্য তাদের দিল্লিতে নিয়েছে দেশটির গোয়েন্দা সংস্থা। আর ঈদের আগে তাদের ভারতে পালাতে সহায়তার দায়ে ফিলিপকে আটক করে জিজ্ঞাসাবাদ শুরু করেছে কলকাতা পুলিশ। ফয়সাল ও আলমগীর গ্রেপ্তারের পরপরই তাদের তথ্য যাচাইয়ে কনসুলার সুবিধা চেয়েছিল ঢাকা। 2 সপ্তাহ পার হলেও এখনো তার কোনো সুরাহা হয়নি। ভারত বলতে পারবে ভালো কেন এতদিন সময় লাগছে, কিন্তু আমরা তাদেরকে পুশ করছি, কারণ যেহেতু এটা বাংলাদেশের নাগরিক হত্যা হয়েছে এবং যদি হত্যাকারী ভারতে থেকে থাকে, ভারত অ্যারেস্ট হয়ে থাকে, তাদেরকে এই আসামিকে দেশে ফিরিয়ে আনা, সাজা দেওয়াটা আমাদের টপ মোস্ট প্রায়োরিটি এই হাদি হত্যার ব্যাপারে, এবং সেটা বিচার আমরা নিশ্চিত করবো ইনশাল্লাহ। মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতায় ভারত থেকে এক দফা পাইপলাইনে 5000 মেট্রিক টন ডিজেল এনেছে বাংলাদেশ। আরও আনতেও ইতিবাচক ঢাকা ও দিল্লি। আমরা যত জানি এটা গ্রিন সিগন্যাল আমরা পেয়েছি ভারত থেকে, বাট জ্বালানি মন্ত্রণালয় ভালো বলতে পারবে। ইরান ইসরায়েল যুদ্ধে আটকা পড়েছেন অনেক বাংলাদেশি, এরই মধ্যে অনেকে দেশেও ফিরেছেন। ইরানে এখনো সব বাংলাদেশি নিরাপদে আছেন বলে দাবি শামা ওবায়দের। ইরানে আমাদের 2000 এরকম আমাদের বাংলাদেশি আছে, তার মধ্যে বেশ কিছু সংখ্যক স্টুডেন্ট আছে। এখন তারা বর্তমানে আজকে যা আমাদের খবর, সেই আজকে পর্যন্ত তারা নিরাপদে আছে। এমন একটা অবস্থা হয় যে লাইফ রিস্ক হচ্ছে বা তাদের নিরাপত্তার কোনো সমস্যা, সেই জায়গায় আমরা অবশ্যই তাদেরকে, আমাদের মিশন ওখানে কাজ করছে, আমরা তাদেরকে ফিরিয়ে নিয়ে আসবো। সম্প্রতি 1971-এ পাকিস্তানের গণহত্যার স্বীকৃতি চেয়ে প্রস্তাব উঠেছে মার্কিন কংগ্রেসে। এই স্বীকৃতি আদায়ে সরকার তৎপর হবে কিনা জানতে চান সাংবাদিকরা। গণহত্যার বিষয়ে কিন্তু আমরা অলরেডি কিন্তু সরকার থেকে একটা কর্মসূচি নেওয়া হয়েছে 25শে মার্চ রাতে, তো সেটা প্রক্রিয়া চলমান আছে। তো ওটা আমাদের অবশ্যই নতুন সরকার এসেছে, সেটা অবশ্যই আমাদের পার্সু করতে হবে, কারণ 26শে মার্চ আমাদের স্বাধীনতা, আমাদের বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, বাংলাদেশের লিবারেশন ওয়ারের একটি জায়গা জুড়ে আছে। তো সেটা অবশ্যই আমরা বিএনপি সরকার সেটা পার্সু করবে। মাহফুজ মিশু, যমুনা নিউজ, ঢাকা। তেল নিয়ে ভোগান্তি কাটছেই না। জ্বালানি তেলের খোঁজে রাজধানীর এক পাম্প থেকে অন্য পাম্পে ছুটছেন পরিবহন মালিক, চালকেরা। সকাল থেকেই বেশিরভাগ ফিলিং স্টেশনে তেলের জন্য দীর্ঘ লাইন, কিন্তু মিলছে না কাঙ্ক্ষিত জ্বালানি। দুপুরের পর ডিপো থেকে পাম্পে তেল এলেও তা শেষ হয়ে যায় সন্ধ্যার আগেই। পাম্প মালিকরা বলছেন ডিপো থেকে তাদেরকে কম তেল দেয়া হচ্ছে। রাজধানীর বিভিন্ন পাম্প ঘুরে দেখা যায় ফিলিং স্টেশন কর্তৃপক্ষ নিজেদের মতো রেশনিং করে তেল দিচ্ছে। 2 ঘন্টা লাইনে দাঁড়িয়েও শেষমেশ জ্বালানি তেল পাননি ব্যবসায়ী হাসান। তার আগেই ফুরিয়ে গেছে এই পাম্পের তেল। এখন অপেক্ষা ডিপো থেকে তেল আসার। এর আগে পাম্পে পাম্পে ঘুরেই শেষ করে ফেলেছেন গাড়ির জ্বালানি। এই পরিমাণ তেল ছিল আমি না, গতকালকে একবার 10 লিটারের মতো তেল নেওয়ার জন্য 10 লিটার তেল নষ্ট হয়েছে। আবার লাইনে দাঁড়ানো অনেকের বেলায় ঘটেছে এমন। তোরা পাম্পে গেছি, খালেক পাম্পে গেছি, এসপিতে গেছি, ওখান থেকে ইউটার্ন নিয়ে আবার এখানে আসছি। 11টা পাম্পে গেছি, গাজীপুর চৌরাস্তা থেকে শুরু করে বিজয় সরণির ওই মাথা মতো সিরিয়াল, তো ওখান থেকে মনে করেন যে গাড়িটা স্টার্ট করতে গেলে 150 গ্রাম করে তেল একবারে জায়গা। সকাল থেকে কেউ কেউ এতটাই বিপাকে যে পরের কয়েকদিন কি করবেন বুঝে উঠতে পারছেন না। আমার গাড়িতে একটু তেল নেই, যে ধাক্কায় নেব আমার আর পায়ে সমস্যা। গভর্নমেন্ট বলতেছে যে প্যানিক হওয়ার জন্য না, আমরা প্যানিক না হয়ে সকালে আসছে, কিন্তু দেখেন অবস্থা প্যানিক হওয়ার মতোই তো অবস্থা। যাদের তেল প্রয়োজন তারা তো আসছে, প্লাস যাদের ধরেন আপাতত এখন দরকার নেই তারাও আসতেছে। জ্বালানি তেলের অপেক্ষায় লাইনে যখন শত শত যানবাহন, তখন পাম্প সংশ্লিষ্টরাও অপেক্ষায় কখন ডিপো থেকে আসবে তেলবাহী ট্রাক। 45 থেকে 50 হাজার তেল লাগে, তো সেখানে আমার 18,000 তেল আমার আজকে উঠাইতে পারবো। তো বাদবাকি এটা শেষ হওয়ার পরে বাদবাকি তোমার পাম্প বন্ধই রাখতে হবে। দুপুর 1টার পর ফতুল্লার 4 ডিপো থেকে তেলবাহী ট্রাকগুলো ঢুকতে থাকে রাজধানীর পাম্পে। অবসান ঘটে দীর্ঘ প্রতীক্ষার। সবাই চান ফুল ট্যাঙ্ক তেল, কিন্তু এক এক পাম্পে এক এক রকম রেশনিং। 500 টাকা করে দিতেছে বস, 500 টাকা করে দিতেছেন, এর চেয়ে বেশি দিচ্ছেন না? এর থেকে বেশি দেওয়া হচ্ছে না। ডেইলি
তাহলে এইভাবে দিবেন, এইটা কি আপনারা নিজেরা সিদ্ধান্ত নিয়েছেন? এটা অফিস থেকে বলছে যে তেল তো কম, সবার জন্য অল্প করে সবার পৌঁছেই দেওয়া। একদিকে রেশনিং, অন্যদিকে আবার গ্যালনে করে তেল নেয়ার ঘটনাও চোখে পড়ে। 30 লিটার করে নিচ্ছি, জেনারেটর চালানোর জন্য তো অপারচুনিটি। ডিপো থেকে নিকুঞ্জের এই পাম্পে তেল নিয়ে এসেছেন আনোয়ার। বললেন, ডিপো থেকেই কোটা পদ্ধতিতে তেল পেয়েছেন আগের চেয়ে কম। এই 13.5 ডিজেল আর অকটেন 18 মতো পাওয়া গেছে। আর অন্য সময় কত পেতেন? অন্য সময় আর একটু বেশি পাওয়া যেত। এখন যে পরিমাণ তেল নিয়ে আসছেন, জি জি, এটা শেষ হইতে কতক্ষণ লাগবে? এইটা তো মনে হয় বিকাল নাগাদ শেষে যাবো। এদিকে যখন তেলের জন্য লম্বা লাইন, তখন ফতুল্লার তেলের ডিপোগুলোতে অপেক্ষায় শত শত ট্রাক। ডিপো বলছে, আগের বছরের এ সময়ের তুলনায় 20% তেল কম দিয়ে রেশনিং করছে তারা। তেল নিয়ে আতঙ্কিত না হওয়ার পরামর্শ বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রীর। তিনি আবারও জানান, দেশে তেলের পর্যাপ্ত মজুদ রয়েছে। হঠাৎ করে মানুষ হুমড়ি খেয়ে পড়ছে পেট্রোল পাম্পে। আমরা তো একটা প্রসেসের পেট্রোল পাম্প চলে, আমরা যেভাবে তেল দেশে বাড়িতে দেয় সেই নিয়মের এখন ভেঙে পড়ছে সেই নিয়মটা। যারা নাকি সারা দিনে যে তেল বিক্রি করতো সেই তেল 3 ঘন্টায় শেষ করে ফেলছে। তো ন্যাচারাল তেল শেষ হয়ে যাবে। তো তেলের জন্য লাইনে থাকা অনেক চালক অবশ্য বলছেন, তারা অতিরিক্ত নিচ্ছেন না, উল্টো যতটুকু দরকার ততটাই পাচ্ছেন না। না, চাহিদা মতো পাচ্ছি না ভাইয়া, একটু বলেন আমাদের বাড়ায় দিতে। বারবার আসা তো খুব বাজে অবস্থা। আখলাকুস সাফা, যমুনা নিউজ, ঢাকা। ফিলিং স্টেশনের অবস্থাগুলো আমরা দেখছিলাম। এই বিষয়ে আরও বিস্তারিত জানবো। রাজধানীর কুড়িল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী শাকিল হাসান। শাকিল, সারাদিনই তেল সংকটের কথা আমরা বলছিলাম, আমাদের রিপোর্টেও দেখছিলাম লম্বা লাইন ছিল, দুপুরে খানিকটা তেল মিলেছিল। এখন কি অবস্থা, চাহিদা একই রকম আছে কিনা একটু জানাবেন। না, সারাদিন ভোর যে চিত্র আমরা দেখেছি তার কোনো পরিবর্তন এখন পর্যন্ত ঘটেনি তিতুমির। আপনি দেখতে পাচ্ছেন আমার পেছনে তেল সংগ্রহ করার জন্য মোটরসাইকেলের কিন্তু লাইন দীর্ঘ থেকে দীর্ঘতর হচ্ছে। পাশাপাশি অন্যান্য যানবাহন তো রয়েছেই। আমি যে পাম্পটিতে আছি, কুড়িলের এই পাম্পটিতে মতোই চিত্র কিন্তু রাজধানীর সব স্টেশনগুলোরই, এবং সেই স্টেশনগুলোর সামনেও কিন্তু মোটরসাইকেল এবং গাড়ির লম্বা সারি রয়েছে। এই পাশে যেমন মোটরসাইকেলের সারি, ও পাশে তেমন ব্যক্তিগত গাড়ির দীর্ঘ সারি রয়েছে। যদিও সরকারের জ্বালানি মন্ত্রী বলেছেন যে এই বছর বরং 25% তেল বেশি সরবরাহ করা হচ্ছে, তারপরও এই ধরনের সংকটের কোনো কারণ নেই। তবে তিনি আরও জানিয়েছেন যে যদিও কয়েকদিন আগে ঈদ গেছে, ঈদের ছুটি ছিল, সে কারণে তখন ডিপোগুলো বন্ধ ছিল, এই কারণে খানিকটা কম পেয়েছে, পাম্পগুলো বন্ধ ছিল, পাম্পগুলোতে তেল দেওয়া, এই কারণে দীর্ঘ সারি হতে পারে। তবে এটি আজকালকের মধ্যেই কেটে যাবে। তবে তিনি অনুরোধ করেছেন যার প্রয়োজনের বেশি কেউ যেন আসলে তেল সংগ্রহ না করেন, সেটি নিশ্চিত করার জন্য তিনি গ্রাহকদের কাছে অনুরোধ করেছেন। তবে এই তেল সংকটে কিন্তু যারা বিভিন্ন পরিবহনের সঙ্গে সংশ্লিষ্ট আছেন বা ব্যক্তিগত গাড়ি ব্যবহার করছেন, তারা যথেষ্ট দুর্ভোগে পড়েছেন। তিতুমির, একদমই কোনো সন্দেহ নেই এটাতে। আমরা সেই চিত্রটা দেখছিলাম, আমাদের সবারই বোধহয় এরকম অভিজ্ঞতার ভিতর দিয়ে যেতে হচ্ছে। অসংখ্য ধন্যবাদ শাকিল হাসান, যোগ দিয়েছিলেন কুড়িল থেকে, জানাচ্ছিলেন তেল নিয়ে যে সংকট সেটার বিস্তারিত। এদিকে দুঃসংবাদ আছে জেট ফুয়েলের ক্ষেত্রে। দেশের অভ্যন্তরীণ এবং আন্তর্জাতিক উড়োজাহাজে ব্যবহৃত জেট ফুয়েলের দাম প্রতি লিটারে প্রায় 90 টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন BERC। মঙ্গলবার জারি করা এক প্রজ্ঞাপনে এই নতুন মূল্যহার ঘোষণা করা হয়, যা আজ মধ্যরাত থেকে কার্যকর হবে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী অভ্যন্তরীণ রুটে প্রতি লিটার জেট ফুয়েলের দাম 112 টাকা 41 পয়সা থেকে বাড়িয়ে করা হয়েছে 202 টাকা 29 পয়সা। এতে লিটার প্রতি দাম বেড়েছে 89 টাকা 88 পয়সা, যা শতাংশের হিসাবে প্রায় 80% বৃদ্ধি। এছাড়া আন্তর্জাতিক ফ্লাইটের ক্ষেত্রে লিটার প্রতি জেট ফুয়েলের দাম প্রায় 79% বাড়িয়ে 1.32% নির্ধারণ করা হয়েছে। BERC জানিয়েছে, বিদ্যমান বাজার পরিস্থিতি, আমদানি ব্যয় এবং আন্তর্জাতিক জ্বালানি বাজারের সঙ্গে সামঞ্জস্য রেখেই এই মূল্য সমন্বয় করা হয়েছে। নতুন এই দর পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত বহাল থাকবে। আন্তর্জাতিক যুদ্ধ বন্ধে ইরানের সাথে আলোচনা ঐকমত্যের দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে ইরানের স্পিকার বাঘের কালিবাফ বলেছেন, বিপদ থেকে বাঁচার জন্য মিথ্যে কথা বলছেন ট্রাম্প। আলোচনা নিয়ে ওয়াশিংটনের এই দৌড়ঝাঁপের মধ্যে ইসরায়েল ও মার্কিন স্থাপনায় হামলা অব্যাহত IRGCর। অন্যদিকে ইরানের উর্মিয়া সহ বিভিন্ন শহরে মার্কিন হামলায় হতাহত হয়েছেন বহু ইরানি।
মিসাইলের গায়ে লেখা হচ্ছে শত্রুদের প্রতি হুঁশিয়ারি বার্তা। এরপর মার্কিন এবং ইসরায়েলি অবস্থান লক্ষ্য করে ছোড়া হচ্ছে একের পর এক ক্ষেপণাস্ত্র। সমঝোতা আর আলোচনার নানা দাবি নিয়ে যখন দৌড়ঝাঁপ চলছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের, তখন এভাবেই হামলা অব্যাহত রেখেছে ইরান। এসব ক্ষেপণাস্ত্র আঘাত হানে রসহেইন সহ তেল আবিবের বিভিন্ন এলাকায়। ক্ষতিগ্রস্ত হয়েছে বিভিন্ন ভবন, আগুন জ্বলতে দেখা যায় বেশ কিছু স্থাপনায়। জরুরি বিভাগ সহ বিভিন্ন সংস্থার সদস্যদের রাতভর ব্যস্ত থাকতে দেখা যায় পরিস্থিতি সামাল দিতে। ভোরের আলো ফুটতেই দেখা যায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন স্থাপনার দৃশ্য। এদিকে আবারও ইরানের সাথে আলোচনা ফলপ্রসূ হওয়ার কথা জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তবে তার এই দাবিকে উড়িয়ে দিয়েছেন ইরানের পার্লামেন্টের স্পিকার বাঘের কালিবাফ। মার্কিন প্রেসিডেন্ট জীবন বাঁচাতে মিথ্যাচার করছেন বলেও জানান কালিবাফ। এদিকে ইরানের সামরিক বাহিনীর হুঁশিয়ারি, সর্বোচ্চ শক্তি প্রয়োগ করে ধ্বংস করা হবে শত্রুদের। মধ্যপ্রাচ্যের মিত্রদের সাথে আমাদের খুবই কার্যকর আলোচনা হয়েছে। বিভিন্ন ইস্যুতে আমরা একটা ঐক্যমত্যে পৌঁছাতে পেরেছি। যদি আমাদের সাথে ইরান একমত না হয় তাহলে আমরা এই অভিযান অব্যাহত রাখব। ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চল ও ওমানের জলসীমায় পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আমরা হরমুজ প্রণালীর উপর বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ বজায় রেখেছি। আমাদের এখানে মাইন পুঁতে রাখার কোনো দরকার নেই, তবে প্রয়োজনে আমরা আমাদের সব সক্ষমতা ব্যবহার করব। বহিরাগতদের এখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। এদিকে ইরানের কৌশলগত বিভিন্ন স্থানে হামলা অব্যাহত রেখেছে ইসরায়েল ও মার্কিন বাহিনী। আইআরজিসি সামরিক অবস্থান এবং শীর্ষ নেতাদের অবস্থান লক্ষ্য করে তেহরান সহ বিভিন্ন স্থানে চলে হামলা। এর মধ্যে উর্মিয়া শহরে প্রাণ গেছে 5 ইরানির। এ অবস্থায় সেন্টকম বলছে এখন পর্যন্ত ইরানে 9000 বারের বেশি হামলা চালিয়েছে মার্কিন বাহিনী। মীর মুশফিকা হাসান, যমুনা নিউজ। যুদ্ধ শুরুর পর থেকে 130টিরও বেশি মার্কিন সামরিক ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরান। ইরানের শাহেদ ড্রোন থেকে নকলকৃত মার্কিন লুকাস ড্রোন ধ্বংসের ভিডিও ফুটেজ প্রকাশ করেছে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স্ট নিউজ। এরই মধ্যে এই ফুটেজ ছড়িয়ে পড়েছে সামাজিক মাধ্যমগুলোতেও। সোমবার মার্কিন সেনাবাহিনীর আরও 2টি ড্রোন ধ্বংসের দাবি করেছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী আইআরজিসি। তাদের দাবি, সব মিলিয়ে চলমান যুদ্ধে মোট মার্কিন ড্রোন ধ্বংসের সংখ্যা কমপক্ষে 131টি। প্রেসিডেন্টের সফরের পরপরই ইসরায়েলের কিরিয়াত শমনা এলাকায় রকেট হামলা চালিয়েছে হিজবুল্লাহ। সতর্কতা সাইরেনের শব্দে আতঙ্কে সাংবাদিক, নিরাপত্তা কর্মকর্তাদের নিরাপদ আশ্রয়ের জন্য ছুটোছুটি করতে দেখা যায়। এ সময় শহরের একটি পাহাড়ে আঘাত হানে হিজবুল্লাহর রকেট। ইরান যুদ্ধ শুরুর পর লেবাননের সীমান্তবর্তী ইসরায়েলি শহরটিতে নিয়মিতই রকেট হামলা চালাচ্ছে ইরান সমর্থিত গোষ্ঠীটি। এদিকে লেবানন জুড়েও নির্বিচার তাণ্ডব চালিয়ে যাচ্ছে তেল আবিব। বেসামরিক স্থাপনা লক্ষ্য করে চালানো হচ্ছে ব্যাপক হামলা। প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে সচিবালয়ে ঢাকা শহরের যানজট নিরসন এবং ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিকায়ন সংক্রান্ত সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে মন্ত্রিপরিষদ বিভাগে প্রধানমন্ত্রীর দফতরে এই সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। বলেন, ট্রাফিক ব্যবস্থাপনার ব্যাপক উন্নয়ন এবং কারো কর্মঘণ্টা যেন নষ্ট না হয় সেজন্য ব্যাপক পরিকল্পনা হাতে নিয়েছেন প্রধানমন্ত্রী। সভায় স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে আলোচনা হয়েছে। এপ্রিলের শেষ নাগাদ স্বল্পমেয়াদী পরিকল্পনা বাস্তবায়ন করতে পারলে যানজট খানিকটা নিরসন হবে বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। এ সময় ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুল সালাম বলেন, ঢাকা শহর সচল করতে ট্রাফিক সমস্যার সমাধানে কিছু বিষয় নিয়ে আলোচনা হয়েছে। আগামী 1 মাসের মধ্যে সমন্বয় করে যানজট নিয়ন্ত্রণে উদ্যোগ নেওয়া হবে। দীর্ঘদিন যাবৎ ঢাকা শহর এটা স্থবির হয়েছিল। স্থবির, এটা তো মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান বারবার জোর দিচ্ছেন যে ঢাকা শহরটাকে সচল করতে হবে। এবং সচল করার জন্য ট্রাফিক সমস্যাটা যেটা আছে এগুলোকে কিছু কিছু পিন পয়েন্ট করেছেন, এগুলো সমস্যার সমাধান দরকার। আশা করি ইনশাআল্লাহ আমরা এপ্রিল মাসের শেষ নাগাদ মোটামুটি স্বল্প মেয়াদী যে সমস্ত পরিকল্পনা নেওয়া হয়েছে সেগুলোর বাস্তবায়ন করতে পারবো। তার ফলে ঢাকা শহরে যানজট সমস্যার অনেকটা নিরসন হবে স্বল্প মেয়াদে। তারপরে মধ্যমেয়াদী এবং দীর্ঘমেয়াদী পরিকল্পনাগুলো বাস্তবায়ন করলে আশা করা যায় এই আমাদের ট্রাফিক সিস্টেমের একটা ব্যাপক উন্নয়ন হবে। জুলাই যোদ্ধাদের দায় মুক্তি দিয়ে অন্তর্বর্তী সরকারের অধ্যাদেশ বহাল রাখা সহ প্রায় 2 ডজন অধ্যাদেশ সংসদে পাঠানোর বিষয়ে একমত হয়েছে সংসদীয় বিশেষ কমিটি। তবে গুম, খুন প্রতিরোধ,
পুলিশ কমিশন এবং সুপ্রিম কোর্ট সচিবালয় সহ কিছু অধ্যাদেশে সংশোধনী দিয়েছেন বিশেষ কমিটিতে থাকা বিরোধী দলের সদস্যরা। জুলাই আকাঙ্ক্ষাকে প্রাধান্য দিয়ে সংবিধান অনুযায়ী অধ্যাদেশ পর্যালোচনার কথা বলেছেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। তবে সংবিধানের চাইতে জুলাই চেতনাকে গুরুত্ব দেওয়ার দাবি জামায়াতের এমপি রফিকুল ইসলাম খানের। সংসদের প্রথম অধিবেশনেই অন্তর্বর্তীকালীন সরকারের করা ১৩৩টি অধ্যাদেশের বিষয়ে সিদ্ধান্ত নিতে চায় সরকার। সেজন্য সরকারি ও বিরোধী দলের সদস্যদের সমন্বয়ে ১৪ সদস্যের সংসদীয় বিশেষ কমিটি করা হয়। বুধবার সেই কমিটির প্রথম বৈঠক অনুষ্ঠিত হয় সংসদ ভবনের ক্যাবিনেট কক্ষে, যেখানে অধ্যাদেশ যাচাই বাছাই করা হয়। বৈঠকে সভাপতিত্ব করেন অ্যাডভোকেট জয়নুল আবেদিন। যোগ দেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ, আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান সহ কমিটির বেশিরভাগ সদস্য। বিরোধী দল থেকে ছিলেন এমপি মুজিবুর রহমান ও রফিকুল ইসলাম খান। প্রথম দিনের বৈঠকে ১৩৩টি অধ্যাদেশের মধ্যে ২৭টি নিয়ে আলোচনা হয়। জুলাই যোদ্ধাদের তাদেরকে সেই নামে অভিহিত করা হয়েছে। গণ অভ্যুত্থানে যারা নেতৃত্ব দিয়েছে, অংশগ্রহণ করেছে, সেই বিষয়ে ইনডেমনিটি দেওয়ার একটা বিষয় অধ্যাদেশ আছে, যেমন এইগুলোকে আমরা গ্রহণ করব। ফ্যাসিবাদী সরকারের সময়ে বিভিন্ন প্রতিষ্ঠানের নামকরণ করা হয়েছিল, তাদের নেতাদের নাম বিভিন্ন নামে, এগুলো বিলুপ্ত করা হয়েছে, এগুলো ইজিলি আমরা গ্রহণ করব। ২৭টি পর্যন্ত আজকে গিয়েছি, এর মধ্যে ৪-৫টা নেক্সট মিটিংয়ে আলোচনা হয়, পরবর্তী সময় আলোচনা হবে, আরও সংশোধন কি বলে বিয়োজন সহ। আর বেশিরভাগ বিষয়ে আমরা একমত হয়েছি। অধ্যাদেশের গুরুত্ব বিবেচনায় আরও কয়েকটি বৈঠক করবে সংসদীয় এই বিশেষ কমিটি, যার মধ্যে কিছু অধ্যাদেশ কোনো পরিবর্তন ছাড়াই সংসদে উত্থাপিত হবে, কয়েকটি হবে সংশোধন করে। সংবিধান নাকি জুলাই আকাঙ্ক্ষা আলোচনায় কোন বিষয়ে গুরুত্ব পাচ্ছে কমিটির কাছে? আমরা দুইটাকেই সমন্বয় করে এগিয়ে যেতে চাই। সংবিধান এবং জন আকাঙ্ক্ষা দুইটাকে সমন্বয় করে সংবিধান অবশ্যই সবার থেকে এগিয়ে থাকে। জুলাই আকাঙ্ক্ষাকে সামনে রেখে, এই চেতনাকে সমুন্নত রেখে সংবিধানের পরিবর্তন করার দরকার হলে পরিবর্তন হবে। সংবিধান তো কোনো ওহিও না, কোনো কোরআনও নয়, বরঞ্চ এইটা দেশের প্রয়োজনে, জনগণের প্রয়োজনে পরিবর্তন হতেই পারে। ২ এপ্রিল অন্তর্বর্তী সরকারের করা অধ্যাদেশ নিয়ে প্রতিবেদন জমা দিবে ১৪ সদস্যের এই বিশেষ কমিটি। আরেফিন শাকিল, যমুনা নিউজ, ঢাকা। ব্রাহ্মণবাড়িয়ায় নির্বাচনী বিরোধের জের ধরে বিএনপির ২ সমর্থক গ্রুপের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন, আহত হয়েছেন অন্তত ৪০ জন। সকালে নাসিরনগরে এই ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে। অন্যদিকে মাদারীপুরের রাজৈরে সালিশ বৈঠকে একজনকে কুপিয়ে হত্যা করা হয়েছে। সংঘর্ষ হয়েছে পাবনার বেড়া উপজেলাতেও। খোলা ময়দানে রণসাজে উপস্থিত দুপক্ষের হাজারো মানুষ। মুখোমুখি অবস্থানের এক পর্যায়ে বাধে তুমুল সংঘর্ষ। ঈদ আনন্দের রেশ না কাটতেই ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে সংঘর্ষে প্রাণ ঝরল ২ জনের। পুলিশ ও স্থানীয়রা জানায়, ত্রয়োদশ সংসদ নির্বাচনের ভোট গ্রহণের দিন গোয়ালনগর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অনিয়মের অভিযোগে বিএনপি সমর্থক রহিম তালুকদার গ্রুপের জিয়াউর রহমান আটক হয়। পরে ভ্রাম্যমাণ আদালত তাকে ১০ দিনের কারাদণ্ড দেয়। সম্প্রতি এ নিয়ে বিএনপি সমর্থক কাশেম মিয়া গ্রুপের শিশু মিয়া নামে একজনকে দায়ী করে তাকে মারধর করে জিয়াউর। এর জেরে গেল সপ্তাহে এক দফা সংঘর্ষের পর আজ আবারও সংঘাতে জড়ায় দুপক্ষ। সংঘর্ষের সময় ঘটনাস্থলে নিহত হন আক্তার মিয়া নামে একজন। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ। আহতদের হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যান হাবিবুর রহমান নামে আরেকজন। তিনি স্থানীয় একটি মসজিদের ইমাম ছিলেন। রাজনৈতিক দ্বন্দ্ব আছে, পূর্ব শত্রুতা আছে, বিভিন্ন বিষয় আছে এখানে। 2 দিনের পর থেকে উত্তেজনা। আমরা অনেকবার বোঝানোর চেষ্টা করছি, যেহেতু এমবিসি দিনবাবু ছিল, তারা কারো কথা শোনে না। আজকে সকালে তারা 2 পক্ষ ইচ্ছারা হয়েছে। এদিকে মাদারীপুরের রাজৌরে সালিশ বৈঠকে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। আহত হয়েছেন 2 জন। পুলিশ জানায়, আমগ্রাম এলাকায় জমি নিয়ে রাসেল কাজীর সাথে প্রতিবেশী মজিদ খানের বিরোধ চলছে। এ নিয়ে সালিশে বসে দুপক্ষ। বাক বিতণ্ডার এক পর্যায়ে রাসেলের শ্বশুর জাকির শেখকে কুপিয়ে হত্যা করে প্রতিপক্ষের লোকজন। এ সময় গুরুতর আহত হন জাকিরের স্ত্রী ও মেয়ে। পরে অভিযুক্তদের বাড়িঘরে আগুন দেয় বিক্ষুব্ধরা। আঘাত করে এবং কোপানোর পরে সে রাজুর স্বাস্থ্য কমপ্লেক্সে মৃত্যুবরণ করে। মূলত জমি সংক্রান্ত বিষয়। এখন পর্যন্ত কোনো আটক করা হয়। এখন এলাকার অবস্থা ভালো।
এদিকে পাবনার বেড়া উপজেলায় যমুনা নদীর ডাকবাংলো ঘাটের নিয়ন্ত্রণ নিয়ে সংঘর্ষ হয়েছে দুই গ্রামবাসীর মধ্যে। এতে আহত হয়েছেন অন্তত 10 জন। সংঘর্ষের পর এলাকার পরিস্থিতি থমথমে। জাহিদ হাসান, যমুনা নিউজ। সড়ক দুর্ঘটনার খবর। 2 জেলায় সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন 7 জন। সকালে নাটোরের লালপুরে ট্রাক চাপায় ইজি বাইকের 3 যাত্রী নিহত হন, আহত হন 6 জন। সকালে উপজেলার নবীনগর গ্রামে এই ঘটনা ঘটে। পুলিশ জানায় একটি ইজি বাইকে লালপুর থেকে ঈশ্বরদীর দিকে যাচ্ছিলেন 7 যাত্রী। নবীনগর পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাদের চাপা দেয়। ঘটনাস্থলে জাহিদুল ইসলাম নামে ইজি বাইকের এক যাত্রীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ও ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে মনিরুল ও বাবুল নামের আরও 2 জনের মৃত্যু হয়। দুর্ঘটনার পরই ঘাতক ট্রাকটি জব্দ করলেও পালিয়ে যায় চালক ও তার সহকারী। এছাড়া সিংড়ায় মোটরসাইকেলের ধাক্কা নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের সাথে ধাক্কায় এক যুবকের মৃত্যু হয়েছে। অন্যদিকে যশোরে বাঘারপাড়ায় সড়ক দুর্ঘটনায় একই পরিবারের 3 জন নিহত হয়েছেন। গতকাল মধ্যরাতে যশোর মাগুরা মহাসড়কের গাইডঘাট এলাকায় এই ঘটনা ঘটে। পুলিশ জানায় চুয়াডাঙ্গায় একটি অনুষ্ঠান শেষে পরিবারের 6 সদস্যকে নিয়ে প্রাইভেট কারে মনিরামপুরের বাড়িতে ফিরছিলেন আব্দুল মজিদ। গাইডঘাট কোল্ড স্টোরেজের কাছে পৌঁছালে হঠাৎ গাড়ির চালক নিয়ন্ত্রণ হারায়। পরে রাস্তার পাশের একটি বটগাছে সজোরে ধাক্কা দেয় দ্রুত গতির প্রাইভেট কারটি। ঘটনাস্থলে মৃত্যু হয় আব্দুল মজিদ সর্দার ও তার ছেলে মাহমুদুল হাসান জনির। আহতদের উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার পর জনির মেয়ে মাহজাবিন হাসান শেহরিসকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। জানাবো ঈদ উচ্ছ্বাস শেষে আবারও বাড়ি থেকে ঘরে ফেরার খবর। প্রিয়জনের সাথে ঈদ উদযাপন শেষে আবারও ঢাকায় ফিরতে শুরু করেছেন মানুষ। ভোরে সদরঘাট লঞ্চ টার্মিনালে ঢাকায় ফেরা মানুষের ভিড় দেখা যায়। দক্ষিণাঞ্চলের বিভিন্ন এলাকা থেকে সন্ধ্যায় ছেড়ে আসা লঞ্চ ভোরের দিকে সদরঘাট টার্মিনালে পৌঁছায়। এ সময় যাত্রীরা জানান পরিবারের সবাইকে নিয়ে খুশির ঈদ উদযাপন শেষে নির্বিঘ্নে ফিরেছেন ঢাকায়। ছুটি শেষে আবারও কর্মদিবস শুরু হওয়ায় অনেকে আজই অফিসে যোগ দেবেন। মাঝে 2 দিন কর্মদিবসের পর আবার 3 দিনের ছুটি থাকায় পরিবারের অনেক সদস্যই আগামী শুক্র শনিবার ঢাকায় ফিরবেন বলে জানান তারা। সুস্থ শান্তিতে আসছি, খুবই ভালো, ঠিক আছে, আমরা খুবই শান্তিতে আসছি আলহামদুলিল্লাহ। খুব সুন্দরভাবে ঈদ কেটেছে এবং লঞ্চে খুব মানামি লঞ্চে খুব সুন্দরভাবে আমরা এখানে আসছি পড়ছি। কষ্ট তো অবশ্যই হয়, তারপর আসতে হবে কর্মের, যেহেতু আমরা একটা কর্ম করি, আমাদের ছুটি শেষ, সেই জন্য আশা লাগে আর কি। অন্যদিকে ঈদের ছুটি শেষ হওয়ায় সড়ক পথেও ঢাকায় ফেরা মানুষের চাপ দেখা যায়। দেশের বিভিন্ন প্রান্ত থেকে বাসে করে ঢাকায় ফিরছেন মানুষ। রাজধানীর মহাখালী সহ বিভিন্ন টার্মিনালে দেখা গেছে যাত্রী ভিড়। এদিকে ঈদের ছুটিতে যারা বাড়ি যেতে পারেননি তাদের অনেকেই আজ বাড়িতে যাচ্ছেন। যারা রাজধানী ছাড়ছেন তারা বলছেন ভোগান্তি এড়াতে ঈদের আগে বাড়িতে যাননি, এখন প্রিয়জনের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে ঢাকা ছাড়ছেন তারা। এনআইসিইউতে রোগী ভর্তি, কিন্তু দেখা মেলেনি চিকিৎসকের। সব রোগী সরকারি হাসপাতাল থেকে ভাগিয়ে আনা হয়েছে। এমন নানা অনিয়মে বন্ধ করে দেওয়া হলো রাজধানীর কলেজ গেটের টিজি হাসপাতাল। পাশাপাশি বন্ধ করে দেওয়া হয়েছে যমুনা জেনারেল হাসপাতালের আইসিইউ ও এনআইসিইউ। সকালে মুক্তিযুদ্ধের টাওয়ারে 5টি বেসরকারি হাসপাতালে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। হাসপাতালের নাম ট্রাস্ট সেন্টার, যা পরিচিত টিজি নামে। তবে ট্রাস্ট বা বিশ্বাস করার মতো কিছুই নেই এখানে। ওয়ার্ড বা কেবিনে নেই কোনো রোগী, খালি পড়ে আছে অপারেশন থিয়েটার। শুধু এনআইসিইউতে ভর্তি 4 শিশু, নেই কোনো চিকিৎসক। রোগীর ব্যবস্থাপত্রেও নেই চিকিৎসকের স্বাক্ষর। এছাড়া আরও নানা অনিয়ম পান স্বাস্থ্য অধিদপ্তরের কর্মকর্তারা। ডাক্তার নিচে গেছে খাওয়া দাওয়া করতে, আমি ডাক্তার হিসেবে আসছি। বেশ কিছু সময় পর আসলেন এক ব্যক্তি, পরিচয় দিলেন চিকিৎসকের। আমার পদ সিনিয়র মেডিকেল অফিসার। সিনিয়র মেডিকেল অফিসার। এর আগে আপনি কোথায় ছিলেন যেখানে সিনিয়র মেডিকেল অফিসার হলেন? কোথায় ছিলেন? এর আগে আমি বিভিন্ন জায়গায় ছিলাম, বিভিন্ন প্রাইভেট হাসপাতালে ছিলাম। হ্যাঁ, আমি ঢাকা মেডিকেল থেকে পাশ করেছি 2016 সালে। আমি একটু পরে কথা বলবো। তার বিএমডিসি নিবন্ধন নম্বর জানতে চাইলে তা বলতে পারলেন না। ফোনে খুঁজতে থাকলেন কিছু একটা, উল্টো সাংবাদিকের রেজিস্ট্রেশন নম্বর জানতে চাইলেন তিনি। আমার সেটা মুখস্থ নাই। আমাকে ডাক্তাররা আমাকে ওই পরিচালক স্যার সহ চিন্তা। আপনি বিএমডিসি রেজিস্ট্রেশন নম্বর ভুলে গেছেন, এটা আপনার জন্য কত বড় লজ্জা। পরে এই হাসপাতাল বন্ধ করে দেয় স্বাস্থ্য অধিদপ্তর। এনআইসিইউ থেকে রোগীদের সরিয়ে নেওয়া হয়। ওই যে অ্যাম্বুলেন্স আছে না, অ্যাম্বুলেন্স ওলা আমরা এখানে নিয়ে আসছি। আমি 25,000 টাকা দিন করতাম, আমি বললাম গরিব মানুষ, সামান্য বেতনের চাকরি করি। ওষুধের কি কাগজটা দিয়ে দিন, আর আমার বাচ্চাটারে দিয়ে দিন, আর দেয় না। সরদিতে সিট পায় নাই,
এগুলোতে সিট না পাওয়ার পরে অ্যাম্বুলেন্সের ড্রাইভারই আমাদের এখানে দেখাই দিয়েছে, এখানে নিয়ে আসা হয়েছে। আমরা শিশু হসপিটালে আসি, ওখান থেকে এখানে আমাদের পাঠায়, আর আমরা এই অ্যাম্বুলেন্সের মাধ্যমে এখানে আসি। পাশের যমুনা জেনারেল হাসপাতালেরও একই অবস্থা, সেটিরও এনআইসিইউ বন্ধ করে দেওয়া হয়। কোনো সিনিয়র ডাক্তার আসে নাই, আর এখানে কোনো চিকিৎসা দিচ্ছে না। তারা বলছে যে 2টার দিকে আসবে, 3টার দিকে আসবে, ওই বড় ডাক্তার ফোন করে আসবে। আমাদের পেশেন্টে তো অক্সিজেন দরকার, অক্সিজেন ছাড়া তো আর বাচ্চাকে নিতে পারতেছি না। এই বাচ্চাকে অক্সিজেন ছাড়া বের করলে যে কোনো সময় যে কোনো কিছু হতে পারে। হাসপাতাল সহ 10টি স্বাস্থ্য প্রতিষ্ঠান আছে এক মুক্তিযোদ্ধা টাওয়ারেই। 5টিতে অভিযান চালায় স্বাস্থ্য অধিদপ্তর। বাকি প্রতিষ্ঠানগুলোর বিষয়ে সিদ্ধান্ত বুধবার। চিকিৎসা ব্যবস্থার একটা বড়টা অংশ বেসরকারি খাত থেকে দেওয়া হয়, বা তার মানে এই না যে বেসরকারি খাত থেকে দেওয়া হয় বলেই তারা ভুল চিকিৎসা করবে, এটা কিন্তু কখনোই কাম্য না। তো এইটা ব্যাপারে আমরা দেখেছি, এবং আমি আশ্বস্ত করতে পারি যে যেগুলো অপরাধ আমরা পেয়েছি সর্বোচ্চ আমরা এটার বিচার নিশ্চিত করব। এদিকে সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, মানহীন প্রতিষ্ঠানের বিষয়ে কঠোর অবস্থানে সরকার। আজকে থেকে আমাদের ডাইরেক্টর হসপিটাল বাকি সমস্ত ক্লিনিকগুলিতে ভিজিট করবে, তাদের লাইসেন্সগুলি চেক করবে, এক্সিস্টিং ডাক্তার আছে কিনা, সমস্ত যা যা থাকার দরকার এগুলি চেক করে, যেগুলি না পাবো আমরা লাইসেন্স বাতিল করে দেব। রাজধানীর কলেজ গেটের ডক্টরস কেয়ার হাসপাতালে 8ম শ্রেণী পাশ কর্মচারী ও দালালরা অস্ত্রোপচার করে। এ বিষয়ে সোমবার সংবাদ প্রচার করে যমুনা টেলিভিশন। পরে স্বাস্থ্যমন্ত্রী নিজে অভিযান চালিয়ে হাসপাতালটি বন্ধ করে দেন। এই হাসপাতালটি বন্ধ করে দেয়া হলো, কিন্তু কতদিনের জন্য? 2 দিন, 4 দিন, 5 দিন, কিংবা 1 মাস? এরপর হয়তো এটি আবারও খোলা হবে, হয়তো ভিন্ন নামে। সিস্টেমের সংশোধন যদি না করা হয়, তাহলে দেশে কোনো আলোচিত একটি ঘটনা ঘটবার পরে অ্যাকশন নেয়ার যে রীতি, সেটি আসলে চলতেই থাকবে। তাই দরকার সিস্টেমের সংশোধন। হাসান মিসবাহ, যমুনা নিউজ, ঢাকা। আদালতের সিদ্ধান্ত আসার আগ পর্যন্ত তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থাটি মীমাংসিত নয়। এটিকে সাংবিধানিকভাবে পুনঃপ্রতিষ্ঠায় কাজ করবে বিএনপি, এমনটাই জানিয়েছেন তথ্যমন্ত্রী জহিরুদ্দিন স্বপন। সকালে সিড অব মিলনায়তনে ডিবেট ফর ডেমোক্রেসির চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণের লেখা বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে এই মন্তব্য করেন তিনি। বলেন, 10ম থেকে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে দূরবীনের নিচে রেখে অধ্যয়ন করতে হবে। সেখান থেকেই জানতে হবে ফ্যাসিবাদের উৎস কোথায় লুকিয়েছিল। এই অধ্যয়ন ফ্যাসিবাদের বিরুদ্ধে অ্যান্টিভাইরাস হিসেবে কাজ করবে বলে জানান তথ্যমন্ত্রী। বলেন, ইতিহাস চর্চার উপরই সুশাসনের গতি নির্ভর করে। ফিরে দেখা সেই সময় বইটি যদি জনাব সৈয়দ আবদাল আহমদ ক্রিকেট ফর ডেমোক্রেসি পরিচালক ও শেরে বাংলা করতালি দেব, এবং অভিনন্দন তুহিন ও ফিরে দেখা এই সময় বইয়ের লেখক স্বপন এমপি। আবারও খুব জোরে একটি হাততালি দেব জহিরুদ্দিন স্বপন এমপি। আবারও খুব জোরে একটি ফিরে দেখা সেই সময় বইটি যদি কোনো এই ধরনের প্রকাশনা, এটি হচ্ছে সমাজে অ্যান্টিভাইরাস হিসাবে কাজ করবে, যাতে যেই সমস্ত রাজনৈতিক নেতা কর্মীরা আমরা ক্ষমতার নাড়াচাড়া করি বা করব, তারা ওই ভাইরাস থেকে মুক্ত থাকতে পারবো যদি ফিরে দেখা সেই সময়ের ইতিহাসের সঠিক শিক্ষাগুলিকে আমরা সঠিকভাবে চিহ্নিত করতে পারি। পবিত্র ঈদ উল ফিতরের টানা ছুটি শেষে আজ থেকে আবারও কর্মচাঞ্চল্য ফিরেছে। খোলাছে ব্যাংক, অফিস, আদালত সহ সব ধরনের আর্থিক ও বেসরকারি প্রতিষ্ঠান। গত 17 মার্চ থেকে শুরু হওয়া টানা 7 দিনের সরকারি ছুটি শেষ হয়েছে সোমবার। ঈদের আনন্দ শেষে রাজধানী সহ সারা দেশে ফিরেছে কর্মব্যস্ততা। কাজে ফিরেছেন সরকারি বেসরকারি কর্মকর্তা কর্মচারীরাও। তবে কর্মজীবীদের জন্য স্বস্তির খবরও আছে। অফিস খোলার মাত্র 1 দিন পরই আবার মিলছে ছুটি। 26 মার্চ মহান স্বাধীনতা দিবস উপলক্ষে রয়েছে সরকারি ছুটি। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলে আবারও টানা 3 দিনের অবকাশ পাচ্ছেন চাকরিজীবীরা। পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিতে প্রয়োজনীয় সব সক্ষমতা ব্যবহারের ঘোষণা দিয়েছে ইরান। দেশটির সশস্ত্র বাহিনীর কেন্দ্রীয় সদর দপ্তরের মুখপাত্র ইব্রাহিম জুলফাকরি এই ঘোষণা দিয়েছেন। এই অঞ্চলের বহিরাগত কোনো দেশের হস্তক্ষেপের অধিকার নেই বলে দাবি করেন তিনি।
ইসলামী প্রজাতন্ত্র ইরানের পারস্য উপসাগরীয় অঞ্চল ও ওমানের জলসীমায় পূর্ণ কর্তৃত্ব রয়েছে। আমরা হরমুজ প্রণালীর উপর বিচক্ষণতার সাথে নিয়ন্ত্রণ বজায় রেখেছি। আমাদের এখানে মাইন পুঁতে রাখার কোনো দরকার নেই, তবে প্রয়োজনে আমরা আমাদের সব সক্ষমতা ব্যবহার করব। বহিরাগতদের এখানে হস্তক্ষেপের কোনো অধিকার নেই। পারমাণবিক সক্ষমতা আরো জোরদারের ঘোষণা দিয়েছেন উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন। দেশটির পার্লামেন্টে নিজ ভাষণে কথা বলেন তিনি। জানান জাতীয় নিরাপত্তা এবং আঞ্চলিক স্থিতিশীলতার রক্ষায় পারমাণবিক প্রতিরোধ সক্ষমতা বৃদ্ধির বিকল্প নেই। এছাড়া দক্ষিণ কোরিয়াকে তার প্রশাসন দেশটির সবচেয়ে বড় শত্রু হিসেবে বিবেচনা করছে বলেও জানান। কিমের অভিযোগ, যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা কোরিয়া উপদ্বীপের কাছে পারমাণবিক অস্ত্র মোতায়েন করে অঞ্চলটিকে অস্থিতিশীল করে তুলছে। তিনি দাবি করেন উত্তর কোরিয়া আর নিজেকে হুমকির মুখে থাকা দেশ হিসেবে দেখে না, বরং প্রয়োজন হলে শত্রু দেশের জন্য হুমকি তৈরির সক্ষমতা রাখে। এর সঙ্গে শেষ করছি আমাদের আজকের সব খবর। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ আপনাদের সবাইকে।